আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সুমায়া আহমেদ ঐশী, ডক্টর আকলিমা আক্তার চ্যানেল থেকে আজকে আসি আপনাদের সাথে। আজকে আমাদের স্টুডিওতে আপনাদের সাথে আছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সবার স্বাস্থ্যের জন্য চিন্তা করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, কিভাবে আপনারা সুস্থ সুন্দরভাবে আপনাদের জীবনটা কাটাতে পারেন সেটা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। স্টুডিওতে আমাদের সাথে আছেন ডক্টর আকলিমা আক্তার নিজেই। তিনি বর্তমানে ইউনিটি এইড হসপিটালের ডিরেক্টর হিসেবে আছেন। এছাড়াও তিনি আরদিন হসপিটালের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবেও ছিলেন, সেটা আমরা সবাই জানি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর স্টুডিওতে আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। কিছুদিন আগেও আপনার সাথে আমার কথা হলো, আমরা কোরবানি ঈদ বিষয়ক বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম, টিপস নিলাম। আজকেও হয়তো আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে কিছু শুভেচ্ছা বাণী শুনতে চাই। ধন্যবাদ ঐশী তোমাকে। সবাইকে ঈদ মোবারক। যদিও ঈদ চলে গেছে, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও সবাই ভালো আছি। নিশ্চয়ই আমার দেওয়া টিপসগুলো ফলো করছেন এবং সবাই সুস্থ আছেন। আপু, আজকে আমি কথা বলবো ঠিক আপনার ফিল্ড রিলেটেড বিষয় নিয়ে। মানে আমরা তো জানি যে আপনি একজন গাইনোকোলজিস্ট, তো আমি চিন্তা করলাম আজকে কেননা আপনার ফিল্ড রিলেটেড কিছু টিপস আমাদের সাথে শেয়ার করেন। সেই জন্য আমি আজকে জানতে চাচ্ছি প্রেগনেন্সি বিষয়ক একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। একদম প্রথমে জেনে নেব আপু যে একটা ফিমেল পার্সন যখন মনে করবেন যে তার হয়তো তিনি প্রেগনেন্ট কিনা বা তার মনে কোনো কনফিউশন আছে, তিনি কখন এই প্রেগনেন্সি টেস্টটা করে শিওর হতে পারেন যে সে আদৌ প্রেগনেন্ট কিনা? অ্যাকচুয়ালি যাদের রেগুলার মেনস্ট্রুয়েশন হয়, মানে ডেট যাদের ঠিক থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে মিস পিরিয়ড হলেই আমরা প্রেগনেন্সি টেস্ট করতে পারি এবং সেক্ষেত্রে পজিটিভ হয়। মানে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলতেছি আপনাকে। সেটা হচ্ছে, ধরেন কারো মাসিক হওয়ার কথা 5 তারিখে, সেক্ষেত্রে তার 5 তারিখে হলো না, 2-3 দিন পার হয়ে গেল বা 1 সপ্তাহ পার হয়ে গেল, সেক্ষেত্রে উনি 1 সপ্তাহ ওয়েট করে টেস্ট করে নিতেই। হ্যাঁ, আচ্ছা। বাসায় বসে টেস্ট করতে পারে। এখন সবচেয়ে ভালো হচ্ছে হসপিটালে গিয়ে টেস্ট করা। আচ্ছা, যদি বাসায় বসে যদি দেখে যে তার টেস্টটা পজিটিভ এসেছে, বা দেখা গেল যে এমনও অনেক সময় হয়ে থাকে, আমরা জানি যে দেখা যাচ্ছে যে যেই টেস্ট টিউবগুলো পাওয়া যায় সেগুলোতে পজিটিভ বা নেগেটিভ একটা আসে, কিন্তু তার না এরকম, সেক্ষেত্রে কখন ডাক্তারের কাছে যাওয়াটা আপনি পরামর্শ দিবেন যে কখন যাওয়া উচিত? বাসায় যদি পজিটিভ চলে আসে তো সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের কাছে যাবে, কারণ ওই সমস্ত বাজারে যে কিটগুলো পাওয়া যায়, ওই কিটগুলো অনেক সময় মানে ভুল রিপোর্ট দেয়। হ্যাঁ, সবসময় না, মানে মাঝে মধ্যে আমরা পেয়েছি আর কি। তো সেক্ষেত্রে হসপিটালে গিয়ে বিটাইসিজি নামক একটা কনফার্মেটরি টেস্ট আছে, সেটা করে নিলে ভালো। কারণ প্রেগনেন্সি পজিটিভ কিনা সেটা যদি কনফার্মেটরি একটা টেস্ট আমরা বলি, সেটা হচ্ছে বিটাইসিজি, যেটা আমরা ব্লাডের মাধ্যমে পরীক্ষা করে থাকি। মানে এটা একদম 100% শিওর যে হ্যাঁ আপনি প্রেগনেন্ট কিনা, এটা একদম শিওর বলে দিবেন। ইভেন আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু আপনি প্রথমেই মানে শিওর দিতে পারবেন না। হ্যাঁ, লোয়ার অ্যাবডোমেনে কিন্তু 4 উইকস প্লাস বা 5 উইকসে খুব ভালো বোঝা যায় না, যেটা বিটাইসিজিতে ভালো বোঝা যায় আর কি। আচ্ছা, এখন যদি কেউ প্রেগনেন্সি পজিটিভ হয় আর কি, সেই ক্ষেত্রে মানে প্রথম 3 মাস আমরা জানি যে খুব সতর্ক থাকতে হয়। তো সেই ক্ষেত্রে আপু মানে আমাদের সতর্কতার সাথে কিন্তু খাদ্য তালিকাটা খুব ওতপ্রোতভাবে জড়িত। ইন দ্যাট কেস আপনি কি রুটিন ফলো করতে বলেন? আচ্ছা, আমি ওই ব্যাপারে আমি একটু পরে বলতেছি। আমি দর্শকদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বিটাইসিজির পাশাপাশি কেউ যদি টিভিএস করতে চান, মানে ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি, সেটা করলে কিন্তু আপনার পজিটিভ যদি হয়ে থাকে, মানে আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে ওটা আমরা দেখতে পাই। কিন্তু আমি সাজেস্ট করব প্রথমেই আপনি ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি বা লোয়ার অ্যাবডোমেনে না গিয়ে আগে বিটাইসিজি করে নেবেন। যদি বিটাইসিজি পজিটিভ আসে, সেফ একদম সিকিউর। হ্যাঁ, বিটাইসিজি যদি পজিটিভ আসে, সেই ক্ষেত্রে আপনি 5 সপ্তাহ বা 6 সপ্তাহ দিকে আপনি লোয়ার অ্যাবডোমেনাল আল্ট্রাসোনোগ্রাফি অথবা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করে নিলে ভালো। আর প্রথম 3 মাসের খাবারের ব্যাপারে বলবো যেটা, সেটা হচ্ছে যে
প্রথম 3 মাস হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড দুইটা জিনিস গঠন হয়, ডেভেলপ হয়, এবং এটার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে ভিটামিন সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। আচ্ছা আচ্ছা। তো কেউ যদি জানে যে হ্যাঁ প্রথম 3 মাস ফলিক অ্যাসিড খাবে, তো সেক্ষেত্রে ফলিক অ্যাসিড সে নিজে কিনেও খেতে পারে, অথবা ডক্টরের কাছে আসলে আমরা তো দিবই যে ফলিক অ্যাসিডটা খাবে। এছাড়া ফলিক অ্যাসিডের পাশাপাশি ফলিক অ্যাসিড রিচ কিছু খাবার আছে। দর্শক আপনারা জানেন অলরেডি যে ফলিক অ্যাসিড রিচ খাবারগুলো কি কি, অলরেডি আমার অনেকগুলো ভিডিওতে আমি বলে দিয়েছি যে ফলিক অ্যাসিড কোন কোন খাবারে আপনি পাবেন। মেডিসিনের পাশাপাশি ওই খাবারগুলো আপনি প্রথম 3 মাস এমফাসিস দিবেন, মানে ওই খাবারগুলোর উপর জোর দিবেন। তাহলে আপনি আপনার যে জন্মগত ত্রুটির যে বিষয়টা ব্রেন এবং স্পাইনে, তো সেই ত্রুটিগুলো হবে না। মানে খাবার মানে কোনো ফ্রুটস বা এমন কিছু আমরা শুনি নানি দাদিরা অনেক খাবার খেতে আমাদেরকে নিষেধ করে, এরকম কি আদৌ কি আছে যে এই খাবারটা প্রেগন্যান্সির সময় এই ফলটা খেলে, কেউ বলে যে পেঁপে খেতে হয় না, আমরাও বলি যে পেঁপে, তারপর আনারস, হ্যাঁ এগুলা তেঁতুল, কাঁচা তেঁতুল কিছুটা হ্যাঁ অ্যাভয়েড করাই ভালো। আর আলট্রাসোনোগ্রাফির কথা আপনি বলছিলেন, তো একজন প্রেগনেন্ট মায়ের কতবার আলট্রাসোনোগ্রাফি করা প্রয়োজন বা কতবার করলে সেটা সেফ বলে মনে হয়? আলট্রাসোনোগ্রাফির কোনো সাইড ইফেক্ট নাই, তো সেই ক্ষেত্রে মানে আইডিয়ালি মানে 4 বার করলেই যথেষ্ট। এছাড়া যদি কোনো ইন্ডিকেশন থাকে, ডক্টর যদি মনে করে যে না তার একটা আলট্রাসোনোগ্রাফি করা দরকার, যেমন রোগীটা পড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি লাগতে পারে, বাচ্চা নড়াচড়া হচ্ছে না সেই ক্ষেত্রে রাখতে পারে, বা পানি ভেঙে গেছে সেই ক্ষেত্রে রাখতে পারে। এই ধরনের কোনো জটিলতা যদি থাকে, ইন্ডিকেশন যদি থাকে, তাহলে যখন তখন যে কোনো সময় আলট্রাসোনোগ্রাফি লাগতে পারে। কিন্তু যদি এছাড়া পুরো প্রেগনেন্সিটা যদি হেলদি থাকে, মানে কোনো প্রবলেম যদি না থাকে, তো সেক্ষেত্রে 4 বার আমরা করতে বলি আর কি। প্রথম 3 মাসের মধ্যে একবার, সেটা হচ্ছে হার্টবিট আসছে কিনা সেটা দেখার জন্য। তারপর হচ্ছে আমরা 5 থেকে 6 মাসের মধ্যে একবার বলি অ্যানোমালি স্ক্যান করার জন্য। তারপর হচ্ছে আমরা 8 মাসে একবার করতে পারি, ওখানে হচ্ছে আমরা বাচ্চার ওজনটা দেখি, প্লাসেন্টা মানে ফুল দেখি, প্রেজেন্টেশনটা দেখি, আর ডেলিভারির সময় আমরা ফাইনাল একটা চেক। আর আমরা সবাই জানি যে একজন সুস্থ মানুষের জন্য ঘুমের প্রয়োজনীয়তা অনেক, এবং একজন প্রেগনেন্ট মা যখন সারাদিন অনেক তার কাজবাজ থাকে, তার মাঝখানেও তার রেস্টের একটা প্রয়োজনীয়তা আছে। কতটুকু ঘুম তার জন্য আইডিয়াল? দিনে 1 থেকে 2 ঘন্টা তাকে ঘুমাতে হবে যদি বাচ্চার একটা ভালো ওয়েট সে চায়। হ্যাঁ, একটা সুস্থ বাচ্চা মানে হওয়ার জন্য কিন্তু মায়ের ভূমিকা অনেক বেশি। মায়ের লাইফস্টাইল, মায়ের সুস্থতা, মায়ের খাবার দাবার, হ্যাঁ সবকিছুর উপর ভ্যারি করে। তো সেই ক্ষেত্রে দিনের বেলা 1-2 ঘন্টা এবং রাতের বেলা অবশ্যই 8 ঘন্টা ঘুমাতেই হবে। আচ্ছা, মানে দিনে কাজের ফাঁকে তাকে অবশ্যই বিকেলে অবশ্যই রেস্ট নিতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। রেস্ট নিলে কি হয়, ওই যে সার্কুলেশনটা, ব্লাড সার্কুলেশনটা, বেবির সার্কুলেশন, হ্যাঁ বেবির যে সার্কুলেশনটা, হ্যাঁ যেটা প্লাসেন্টা থেকে পেয়ে থাকে, হ্যাঁ মায়ের কাছ থেকে পেয়ে থাকে, সেটা খুব ভালো হয়। বেবির গ্রোথটা ভালো, একটা ওজন আমরা আশা করতে পারি। ইন দ্যাট কেস আপু আরেকটা এর সাথে জড়িতই একটা প্রশ্ন, যে বাচ্চা যে ওজনের কথা বললেন, তো একটা বাচ্চা তো একটা সার্টিন টাইম পরে নড়াচড়া করে আমরা জানি, তো কোন মাস থেকে আমরা মানে বুঝতে পারি যে এখন আইডিয়াল টাইম বাচ্চাটার নড়াচড়া অনুভব করব, বা দিনে কতবার নড়াচড়া করলে সেটা নরমাল, বা নড়াচড়া না করলে সেটার ক্ষেত্রে কি করণীয়? এটাকে আমরা বলি যে মা যখন একজন গর্ভবতী মা যখন ফার্স্ট মানে নড়াচড়া বুঝতে পারে, সেটাকে আমরা বলি কুইকেনিং। তো আমাদের বইতে তো লেখা যে 16 সপ্তাহতেই মা টের পাবে প্রথম নড়াচড়া, যেটাকে বলে কুইকেনিং। কিন্তু দেখা যায় যে যদি প্রাইমারি গ্র্যাভিটা হয়, মানে ফার্স্ট টাইমের জন্য যদি ওই মা প্রেগনেন্ট হন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় 18-20 সপ্তাহ লেগে যায়, হ্যাঁ এর আগে উনি টের পায়। কিন্তু যদি মাল্টি গ্র্যাভিটা হয়, মানে তার যদি সেকেন্ড থার্ড বেবি হয়, তাহলে দেখা যায় যে হ্যাঁ 16, 17, 18 মধ্যে উনি নড়াচড়া টের যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর দিনে কতবার এটা মানে হওয়াটা নরমাল? সারাদিনে অবশ্যই 10 থেকে 12 বার নড়তে হবে। এর বেশি হতে পারে স্বাভাবিক, কিন্তু এর কম হওয়া যাবে না। 10 থেকে 12 বার না নড়লেই সাথে সাথে হসপিটালে যেতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে, অক্সিজেন দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এটার উপরও বাচ্চার ডেভেলপটা অনেকটা ডিপেন্ড করছে। এটা হ্যাঁ বাচ্চার নড়াচড়াটা ইন্ডিকেট করে যে বাচ্চাটা সুস্থ আছে মায়ের পেটে। আচ্ছা আচ্ছা। যদি কোনো ক্রাইসিস হয়, হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে বাচ্চা নড়াচড়া কমায় দিচ্ছে।
আর এর সাথে আপনি অ্যানোমালি স্ক্যানের কথা একটা বলছিলেন, এটার বিষয়ে যদি আমাদের দর্শকদেরকে একটু বুঝিয়ে বলতেন। অ্যানোমালি স্ক্যানটা হচ্ছে আমরা যেটা 5 থেকে 6 মাসের মধ্যে করতে বলি, 18 থেকে 22 সপ্তাহের মধ্যেই করতে বলি। আর এটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান 2, লেভেল 2 বলি আমরা এটাকে। এটাই আমরা সাধারণত অ্যাডভাইস করে থাকি এবং এটাই করি। এখানে আছে আমরা বাচ্চাটার মাথা থেকে পা পর্যন্ত কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা আমরা দেখি। আচ্ছা, অনেক ধরনের ত্রুটি আছে, মানে মানে বলে শেষ করা যাবে না। মাথায়, চোখে, হাতে, গলায়, পিঠে, ভাইয়ে, মানে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি আছে। এখন এটা আমরা 5-6 মাসে দিই কেন? কারণ যদি আমরা একটা গ্রস অ্যানোমালি পাই, মানে অনেক বড়, হ্যাঁ বড় সড়ো কোনো অ্যানোমালি থাকে, সেই ক্ষেত্রে তো প্রেগনেন্সিটা টার্মিনেট করে। তো এই সময়টাতে করলে কি আমরা যদি দেখি যে হ্যাঁ একটা গ্রস অ্যানোমালি আছে, তখন আমরা এই প্রেগনেন্সিটা এখানেই স্টপ করে দিই, টার্মিনেট করি। আর যদি হেলদি থাকে তাহলে তার সমস্যা নেই, কন্টিনিউ করে। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, তাহলে একটা বাচ্চার একটা ওজনের বিষয়ে আমরা জানছিলাম যে একটা বাচ্চা যখন ডেলিভারি হবে তার ওয়েটটা কত হলে? অ্যাটলিস্ট হচ্ছে 2.5 কেজি। অ্যাটলিস্ট 2.5 কেজি। 2.5 কেজির নিচে হলে আমরা তখন সেটাকে বলি লো বার্থ ওয়েট। আচ্ছা, মানে তখন কিন্তু বাচ্চাটা নিয়ে একটু টেনশন এর বেশি হলে কোনো সমস্যা না, বেশি হলে তো খুবই ভালো। 2.5 কেজির উপরে, আর অ্যাটলিস্ট হচ্ছে বর্ডার লাইন হচ্ছে 2.5 কেজি। 2.5 কেজির নিচে হলে তখন আমরা তাকে বলি লো বার্থ ওয়েট বেবি। তখন ওই বেবিটা দেখা যায় যে এনআইসিইউ সাপোর্ট লাগে, ইনকিউবেটর লাগে, বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে আর কি। মানে এখন তো দেখা যাচ্ছে যে মানে প্রেগন্যান্সি টাইমে মানে মায়েদের একটু ডায়েটের উপরে একটা বেশি ইয়ে থাকে, যে বেশি কিছু খেতে চায় না বা হেলথটাকে মেনটেন করতে চায়, যার কারণে হয়তো আন্ডারওয়েট অনেক সময় হয়ে যেতে পারে। না, এটা একটা রিজন আছে, ঠিক আছে, কিন্তু তাছাড়া মা যদি ম্যালনারিশড হয়, তার যদি পুষ্টি কম থাকে এবং মা যদি খুবই পরিশ্রম করে সারাদিন, রেস্ট ঠিক মতো না নেয়, ঠিক মতো খাওয়া দাওয়া না করে, সেক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে। আমি একটু পেছনের একটা প্রশ্নতে আবার একটু ফিরে যেতে চাই। আমরা প্রথম 3 মাস নিয়ে কথা বললাম। এখন আমি জানি যে আমরা সবাই জানি যে প্রত্যেকটা মাসই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি জানি যে মধ্যবর্তী টাইমটাতে যে 3 মাসটা, ওই টাইমটাতেও একটা মাঝে 3 মাস থেকে একদম ডেলিভারি হওয়ার পর পর্যন্ত, মানে শুধু ডেলিভারি না দর্শক, ডেলিভারি হবে এবং ডেলিভারি হওয়ার আরো 3 মাস পর্যন্ত অবশ্যই আয়রন ক্যালসিয়ামটা কন্টিনিউ করতে হবে, এবং পাশাপাশি আয়রন ক্যালসিয়াম রিচ যে খাবারগুলো রয়েছে সেগুলো খেতে হবে। আর পাশাপাশি তো অন্যান্য জিনিস খেতেই হবে, যেমন সবুজ শাকসবজি, মৌসুমী ফলমূল, এগুলো অনেকে আবার লিস্টে আছে। অনেক রোগী আমি পাই যে 3 বেলা ভাত খেয়ে বসে থাকে, আর কিছু খাচ্ছে না। তার না আছে কোনো পানি, না আছে ডিম, দুধ, অথবা না কোনো ভেজিটেবল অথবা কোনো ফ্রুটস। মানে সে কি একা খাচ্ছে না, একজন মানুষ দুইজনের খাবার খাচ্ছে। ডায়েট হবে আপনার হচ্ছে একটা আইডিয়াল ডায়েট, একটা আদর্শ এটা খাদ্য তালিকা থাকতে হবে। ছোটবেলা যেমন পড়েছি সুষম খাদ্য, সুষম খাদ্য, কারণ মায়ের প্রথমে চিন্তা করতে হবে যে আপনার পেটে যে বাচ্চাটা, এটা আপনার দায়িত্ব। এটা অটোমেটিক্যালি একটা মানে সুস্থ বেবি হয়ে যাবে না। হ্যাঁ, আল্লাহ তো প্রথমে দান করবে, হ্যাঁ, তারপর আপনার কিন্তু রেসপন্সিবিলিটি, আপনাকে তাকে হেলদি করে পৃথিবীতে আনার দায়িত্ব আপনার। সেক্ষেত্রে আপনার ডায়েটের দিকে খেয়াল করতে হবে, রেস্টের দিকে খেয়াল করতে হবে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এই ধরনের কাজ, বা অনেকক্ষণ বসে আছেন এই ধরনের কাজ, হ্যাঁ, কিছুটা 2 ঘন্টা পর পোস্টারটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, রেস্ট, খাওয়া দাওয়া সবকিছুই খেয়াল করতে হবে। অনেক ধন্যবাদ আপু। আমরা আশা করি একদম প্রেগন্যান্সির শুরু থেকে শেষ পর্যন্ত অনেক তথ্য পেলাম। এর সাথে আমি আরেকটা লাস্ট প্রশ্ন, এটা আমার পার্সোনাল প্রশ্ন, আমি একটু অ্যাড করতে চাই যে এক্সারসাইজের যে বিষয়টা, এইটা কতটা গুরুত্ব বহন করে, বা একটা প্রেগন্যান্ট মায়ের কি আদৌ কোনো এক্সারসাইজ ভিগরাস এক্সারসাইজ তো করাই যাবে না প্রেগন্যান্সিতে। একটা নরমাল যে এক্সারসাইজ সেটা হচ্ছে হাঁটতে পারে, হ্যাঁ, মানে জাস্ট বডি মুভমেন্ট, হ্যাঁ, জাস্ট একটু হাঁটাচলা করতে পারে, কোনো সমস্যা নেই। 15 মিনিট 20 মিনিট একটু হাঁটলো, কিন্তু খুব জোরে না, ধীরে ধীরে হাঁটবে। আর অবশ্যই ড্রেসের ব্যাপারে একটা বিষয়, সেটা হচ্ছে যে অবশ্যই মাকে অবশ্যই কমফোর্টেবল ড্রেস পরতে হবে। সুতি কাপড় হলে খুবই ভালো, ঢিলে ঢালা। অনেক রোগীরাই আসে জিন্সের প্যান্ট পরে চলে আসে, এগুলা দর্শক, এগুলা কিন্তু একদমই মানে জুতা হচ্ছে হোল প্রেগন্যান্সি ফ্ল্যাট জুতা করতে হবে, একদম স্লিপার, কোনো কথা নেই।
ভিউয়ার্স, আমি কিন্তু পুরো 9 মাস, আমি যখন প্রেগন্যান্ট ছিলাম পুরো 9 মাস আমি স্যান্ডেল পরে আমি হসপিটালে ডিউটি করেছি। কিন্তু আমরা মানে সবাই সোশ্যাল মিডিয়া দেখে অনেক ইনফ্লুয়েন্স দেখছি যে অমুক সেলিব্রিটি অনেক এক্সারসাইজ করছে, যোগা করছে, অমুক হাই হিল পরে চলছে। না না, এটাই কিন্তু আমরা ফলো করতে চাই। আসলে না না, ওরা তো আর ডাক্তার না। হ্যাঁ, আমরা তো জানি যে আসলে মানে কতটুকু ইফেক্ট ফেলতে পারে। হ্যাঁ, তো আমার মনে হয় যে কমপ্লিকেশনের দিকে না মানে যাওয়ার দরকার নেই। হাই হিল পরে একটা প্রেগনেন্ট মা হাঁটতে গেল, ধাম করে পড়ে গেল, তখন তো তার বাচ্চাটা একটু বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, বাচ্চাটা পেটের মধ্যে মারাও যেতে পারে। তো আমার কথা হচ্ছে যে এত সাধনার এত কষ্টের একটা বাচ্চা, হ্যাঁ সবার কিন্তু আল্লাহ কিন্তু সবাইকে দেয় না। দেখবেন অনেক কাপল আছে যাদের 10 বছর 15 বছর পার হয়ে গেছে কিন্তু তারা একটা বাচ্চার দেখতে পারতেছে। তো আমার কথা হলো যে এত নিয়ামত, আমি মনে করি বাচ্চা হচ্ছে আল্লাহর দেয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। অবশ্যই বাবা মা নিয়ামত, সন্তান হচ্ছে আরেকটা নিয়ামত। তো এই নিয়ামতকে আমরা অবহেলা করবো কেন? অবশ্যই একটা জুতা আমি ধরে নিলাম যে আমি খুব পছন্দ করি হাই, সেটা তো 9 মাস পরে আমি পড়তে পারবো, এমন না যে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো চাইলেই পারবো, কয়েকটা মানে মাস একটু মেইনটেইন করে চললেই হয়ে যায়। সো দর্শক, আমাদের সব দুইজনের পক্ষ থেকে আমাদের রিকোয়েস্ট যে আপনাদের যখন প্রেগন্যান্সির সময়টা আপু যে বিষয়গুলো বললো, একজন ডক্টর হিসেবে উনি সব সামনে থেকে দেখেছে, আমরা হয়তো জানি না। উনি প্রতিদিন হাজার হাজার পেশেন্ট হ্যান্ডেল করছে, হাজার হাজার কমপ্লিকেশন নিয়ে তার সামনে আসছে। আমাদের কাছে হয়তো একটা দুইটা উদাহরণ আছে, কিন্তু তার যে এক্সপিরিয়েন্স সেইখান থেকে যদি বলি, তার কাছে এরকম হাজার হাজার এক্সপিরিয়েন্স আছে, এক্সাম্পল আছে, যেটা থেকে উনি নিজে থেকে দেখে বুঝে আমাদেরকে এই সাজেশনগুলো দিচ্ছেন। তো আশা করি আপনারা সবাই সাজেশনগুলো ফলো করবেন। একটা সুস্থ বেবির, আমরা সবাই চাই একটা বেবি সুস্থ হোক, মা সুস্থ থাকুক। তো সেই কামনা করে আমাদের সবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এই টিপসগুলো ফলো করবেন এবং এই যে 9টা-10টা মাস ডক্টরের কাছে যাবেন অবশ্যই। এক্স্যাক্টলি, মানে নিজে থেকে মানে বসে না থেকে বাসায় যে হ্যাঁ আমার তো কোনো অনেক রোগী আছে, হ্যাঁ এসে বলেন 8 মাস হয়ে গেছে, কি ব্যাপার এতদিন আসলেন না, কোনো ডক্টরে দেখালেন না, কি হয়েছে? পরে আমি ম্যাডাম আমার তো কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, ডক্টরের কাছে যেতে হবে। সমস্যা থাকুক বা না থাকুক, আপনি রেগুলার একটা চেকআপের উপরে এই 9টা মাস আপনাকে পার করতে হবে। এক্স্যাক্টলি, কারণ আপনি হয়তো এক্সপেরিয়েন্স না, আমি এক্সপেরিয়েন্স না, কিন্তু একজন ডক্টর কিন্তু এক্সপেরিয়েন্স, সে আপনাকে দেখে ভালো মন্দ যেটাই হোক একটা সাজেশন দিবে, একটা গাইডলাইন্স দিবে, যেটা ফলো করলে আপনার প্রেগন্যান্সির যে পুরো পিরিয়ডটা স্মুথলি আপনি পার করতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা আপুর কাছ থেকেও বিদায় নিচ্ছি আজকে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গাইডলাইন্স দেওয়ার জন্য। একটা সুস্থ মা এবং সুস্থ বেবির জন্য যে এই 9টা মাসের একটা জার্নি, এটা যাতে তারা সুন্দরভাবে পার করতে পারে আমরা সেই কামনাই করি। এবং আপনি যে এত সুন্দর আমাদেরকে গাইডলাইন্স দিলেন তার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। সবাই অনেক উপকৃত হব আমরা আশা করি। তোমাকেও ধন্যবাদ। অবশ্যই আশা করি দর্শক আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আপনাদের যাতে সুস্থ একটা জীবন আমরা উপহার দিতে পারি সেটাই আমাদের কামনা, সেটাই আমাদের চাওয়া। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।